হ্যাঁ, মাসুদ কামাল ভাই আপনার কাছে। মাসুদ, আপনি একটি বিষয়ে কথা বলছিলেন, তার সঙ্গে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই। আমরা এতদিন শুনতাম জামাতকে বলা হতো পাকিস্তানপন্থী দল, পাকিস্তানের তারা এজেন্ডা বাস্তবায়ন করে, নানান সময় কথা অনেক অভিযোগ করে এসছে এটি। আজকে আমরা দেখলাম একটি গণমাধ্যমে সংবাদ এসছে যে জামাত এই মুহূর্তে পিআরের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। দু একজন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে, মানে বিষয়টা আসলে কি? শুনেন ভাই, আগে কথাটা যে লোক বলতো, এখন কি সে লোকটি বলতেছে? অনেকটা বলেন আপনি। এখন জামাত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে? জামাত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতের তো জামাতের কি নিজস্ব এজেন্ডা থাকতে পারে না? জামাতেরও তো একটা ভাই, পার্টি রে ভাই, তার এজেন্ডা নাই, তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন। মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে চট করে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলা হয়ে থাকে ও বা ভারতে। যেমন একটা খুব কমন একটা, কিন্তু আগে এই গভর্নমেন্ট এসে বলছে যে আগের গভর্নমেন্ট ভারতের সঙ্গে অনেক গোলামি চুক্তি করছে, তো একটা চুক্তি বাতিল করতেন ভাই, আসার পরে করছে কোনো বাতিল কয় নাই তো। তো এগুলোই জানেন, এগুলো পলিটিক্স, এগুলো রাজনীতি। পারা যায় না, ঠিক আছে ভাই, পারা যায় না, পারার চেষ্টা করছেন, চেষ্টাটা আমাকে দেখান না ভাই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা না না, আপনি অনেক কিছু পারা যায়, পারা যাবে না, কেন পারার চেষ্টা করছেন আপনি? আপনি চেষ্টাও করেন নাই। এগুলো হলো জানেন কি, বলার জন্য বলা, বলে আরাম পাওয়া যায়। আমি বলে দিলাম আপনার মুখে দালাল। আমাকে তো অনেক লোক বলে, একসময় বলতো আমাকে যে আমি নাকি বিএনপির দালাল, পরে বলতো আমি আওয়ামী লীগের দালাল, আবার পরে এখন ইদানিং বলে আমি নাকি জামাতের দালাল, মাল্টি পার্টি দালাল। হ্যাঁ, এখন আমি জামাত, আমি মনে করি যে আমি সবারই যখন দালাল, তাহলে মনে হয় আমি ঠিক আছি। এটা মাঝে মাঝে মনে হয়, কাজে এটা ওই বলতে দেন, এটা বলা বলে কেন। ব্যাপারটা হলো কি, জামাতের রাজনীতিতে আমার বিবেচনায় চেঞ্জ আসতেছে, এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্সে চেঞ্জ আসাটাই স্বাভাবিক। সময় চেঞ্জ হয় না, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, মানুষের সামনের দিকে যাবে না। আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্সটাকে আমি কিন্তু দেখে কিন্তু আমি হ্যাপি। আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স, এবং সেই পলিটিক্সটা চেঞ্জ কিন্তু অনেক রকম হয়, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। আমি মনে করি তাদের পলিটিক্স সামনের দিকে যাচ্ছে। আমি এই পার্টিতে খুবই আশাবাদী। আমার পাশে বসে আছে বলে এই জন্য বলতেছি না, আসলে আমি আশাবাদী। এই যে এখন বলা হচ্ছে এখন আমার কবেন জামাতের দালাল না, এই যে বলা হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, এটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন, আপনি নিশ্চয়ই দেখেছেন। এটি কেন বলা হচ্ছে আবার এখন পাকিস্তান বাদ দিয়ে আপনাদেরকে জামাত ভারত? একই কথা কয়। আজকের আলোচনা জমে উঠছে। আমি প্রথম বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে যে ইলেকশন হয়েছে, সেখানে সর্বপ্রথম সাদেক কাইয়ুমকে কিন্তু মেঘমাল্লা বসু সে বলছে যে সে হলো পাকিস্তান। জি, ঠিক আছে। তো সাদেক কাইয়ুম ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কামাল ভাই যেটা বলছে, কে কি বললো ইট ডাজেন্ট ম্যাটার, ইন ফ্যাক্ট আপনি কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের যে এই যে বিভিন্ন ট্র্যাগের রাজনীতি, যে কেউ চাইনিজপন্থী, কেউ ইন্ডিয়ানপন্থী, কেউ, কিন্তু এখানে এই কথাটা সবচেয়ে বেশি বিগত দিনের যেই 15 বছর যে ফ্যাসিবাদের সরকার রাজত্ব করেছে, এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কেন? একদিকে তারা লম্বা সময় আমাদের সকল অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজটা করেছে। এবং আপনি দেখেন যে সেখানে আপনার ইলেকশনের সময় ইন্ডিয়া থেকে লোক এসে বলতো আমাদের ইলেকশনটা কীভাবে হবে, জি, এইভাবে করছে। আর সর্বশেষ এই জায়গাটা তারা করছে কীরকম, আজ জিনিস মানে যারা 15 বছর এখানে লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, আমাদের গুম হলে পাওয়া যেত ইন্ডিয়া। আবার এখানে কি হয়েছে, যিনি এই সকল অপরাধের নায়ক তাকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র, 5 আগস্ট নাকি আমাদের এখানে জঙ্গিরা রাষ্ট্র দখল করেছে। এই যে কথাগুলো, এই জায়গাগুলোর কারণে ইন্ডিয়ার জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আমি মনে করি, আমরা এখন মনে করি যে এই বিপ্লব পরবর্তী আসলে কেউই কোনো দেশে, মূলত বরং বাংলাদেশের আমি আপনাকে একটু বলি, সব জায়গায় নেগেটিভ না, আমরা পজিটিভ দেখতে চাই। আজকে রিপন ভাইরা তো এখানে আছেন, আমাদের অনেক সিনিয়র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাকসু ইলেকশন বা যেগুলো হচ্ছে, এইরকম মারামারি ছাড়া এরকম সহনশীলতার রাজনীতি বাংলাদেশের 54 বছরে আমরা দেখি নাই যে এখানে এই যে একসাথে বসে ডান বাম আমরা সবাই মিলে আলিম উলামা ঐক্যমত্য কমিশনে লম্বা সময় ধরে আলোচনা করে আমাদের সহনশীলতার জায়গা তৈরি হচ্ছে। বিএনপি কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কোনো জায়গায় আমরা বলছি আমরা একমত না, হতে পারে, এটাই তো ডেমোক্রেসির বিউটি। কিন্তু
আগে তো হতো যে আপনি ভিন্নমত পোষণ করছেন, আপনাকে আমি গেট থেকে বের হলে গুম করে ফেলবো, আপনাকে জেলে দিয়ে দেবো, আপনাকে দুদক দিয়ে তদন্ত করাবো যে আপনি এত লম্বা কথা কীভাবে বলতেন। সুতরাং পরিবর্তন যে আসেনি আমি সেটা বলবো না। অনেক ক্ষেত্রে হয়তো আসেনি, প্রত্যাশিত জায়গায় আসেনি। আর যেহেতু এটা রাজনৈতিক সরকার না, তাহলে সেটা আপনি একসাথে সব পাবেন না, কিন্তু অর্থনৈতিক সেখানে অভিযোগ আছে যে সহনশীলতার জায়গা বলে সেটা আসে। আপনারা যে পিআর পদ্ধতি চাচ্ছেন, এই পিআর এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, এটি বিএনপি থেকে অভিযোগ আছে। বিএনপির অভিযোগ না, কে আমরা আসি, আমরা তার কাছে শুনি। আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করতে চাই, কোনো দলকেও না, কোনো ব্যক্তিকেও না। দেখুন, এই যে ছোট ছোট দলগুলো এতিমের মতো সবসময় ঘুরতে থাকে অন্যদের পেছনে, আজকে যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে। এবং এখন এখানে আসেন, আপনি হয়তো মনে করছেন যে 1%-এর 3 জন, তাহলে 1% সে যে কোনো লোক ম্যানেজ করে ফেলবে হোয়াট এভার কান্ট্রি ওয়াইড। আপনি তাহলে 5%-এ যান, পৃথিবীর অনেক জায়গায় 5% আছে। আপনি বলেন যে বাংলাদেশে আরো কঠিন করে দিবেন, যে আমি 7%, 8% ছাড়া হবে না। সুতরাং আপনি ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। আগে কিন্তু কেয়ারটেকার সরকার তো বাংলাদেশ জামাত ইসলামী এটা ব্রেন চাইল্ডহুড, এটা যখন আসছিল তখন বিএনপি বলছে না যে এটা পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, নেগলেক্ট করা হয়েছে। কিন্তু এখন সেটা জাতীয় ইস্যু, সাংবিধানিক ইস্যু। আর পিআর পদ্ধতিতে ভাই তো আমরা নিয়ে আসিনি, এটা পৃথিবীর জায়গায় আছে। সুতরাং আমরা মনে করি আমরা পিআরের কথা বলছি বলেই আমরা খুব অ্যাগ্রেসিভ, আর অন্যরা এটাকে খুব সিরিয়াসলি অপোজ করবেন, এটা না হয়ে বরং সহনশীলতার রাজনীতিতে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা যেতে